জমে থাকা প্রাচীন উদ্ভিদের এই টুকরোটি আমাদের গ্রহের 12টা বাজানোর যুগের সূচনা করেছিল। অবশ্যই এটি থামানোর সবচেয়ে যৌক্তিক উপায় হলো এই বস্তুটি কম পোড়ানো, কিন্তু সেটি যতটা দ্রুত হওয়া দরকার ততটা হচ্ছে না। ফলে কার্বন ট্যাক্স বা কার্বন করের ধারণাটি সামনে আসে। খুবই সহজ একটি ধারণা। আমাদের গ্রহকে ধ্বংস করছে যে কার্বন নিঃসরণ, তার উপরে একটি প্রাইস ট্যাগ বসিয়ে দেওয়া। আপনি যত দূষণ করবেন তত টাকা দিতে হবে। তাত্ত্বিকভাবে এর ফলে দূষণ কমবে আর পরিবেশ বান্ধব বিকল্পগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বিশ্বের প্রায় 30টি দেশে কোনো না কোনো প্রক্রিয়ায় এটি চালু আছে। তাহলে কার্বন কর কি আমাদের দূষণ করা থেকে থামাতে পারবে? কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন কার্বনের দিকে নজর দিচ্ছি? কারণ পোড়ানোর সাথে সাথে এটি সবচেয়ে বড় ঝামেলাকারী হয়ে দাঁড়ায়। যখন আপনি কয়লা পোড়ান তখন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তেল এবং গ্যাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বনই এখন পর্যন্ত সবচেয়ে বড় দূষণকারী। এটি সাধারণ বাতাস, আর ঠিক এই কাজটি আমরা এখন আমাদের বায়ুমণ্ডলের সাথে করছি। আর সূর্যের আলোতে এটি অনেক দ্রুত গরম হতে শুরু করে। বায়ুমণ্ডলে অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকাটা আসলে ভালো, কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপ শোষণ ও বিকিরণ করতে কার্বন ডাই অক্সাইড খুবই ওস্তাদ। এই কারণেই আমাদের গ্রহটি বসবাসের উপযোগী উষ্ণ থাকে। কিন্তু আমরা এসব নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছি। প্রায় প্রতি বছরই আমরা বাতাসে এর পরিমাণ বাড়িয়েই চলছি। এখানে যে দুটি নিম্নমুখী রেখা বা ডিপ দেখছেন, একটি 2009 সালের অর্থনৈতিক মন্দা এবং অন্যটি কোভিড মহামারী। কোনোটাই ইচ্ছাকৃত ছিল না এবং বেশ বিপর্যয়কর ছিল। তাত্ত্বিকভাবে কার্বন করই পরিস্থিতি বদলে দিতে পারে। যেসব জিনিস বেশি দূষণ করে সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া, যাতে মানুষ সেগুলো কম কেনে বা ব্যবহার করে। আর এর ফলে পরিচ্ছন্ন প্রযুক্তিগুলো সস্তা এবং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এটি খুব লোভনীয়, কারণ বিষয়টি সহজ এবং যৌক্তিক মনে হয়। এটি নিঃসরণ কমানোর সবচেয়ে কম খরচের উপায়গুলোকে উৎসাহিত করে। সাইমন টুডিভার কানাডিয়ান সরকারের হয়ে কাজ করেন। দেশটিতে 2019 সাল থেকে এক ধরনের ফেডারেল কার্বন কর চালু রয়েছে এবং এটি বাজারের কাছে একটা বড় সংকেত পাঠায় যে দূষণ বিনা পয়সার ব্যাপার হওয়া উচিত নয়। এরপর সব পক্ষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে যে তাদের ব্যবসা এবং জীবনের জন্য এটি কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করবে। 27টি দেশ এবং আরও অনেক অঞ্চল ও শহরে কার্বন কর চালু রয়েছে। অবাক হওয়ার কিছু নেই যে স্ক্যান্ডিনেভিয়ানরাই এর শুরুটা করেছিল। 90 দশকের শুরুর দিকে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং পোল্যান্ড প্রথম কার্বন কর চালু করে। এরপর অনেক দেশ এই দলে যোগ দিয়েছে। কিন্তু কার্বন করের বাস্তবতা কিছু অর্থনীতিবিদের চিন্তার চেয়েও জটিল। কার্বন নিঃসরণের উপর কর বসানোর অনেক উপায় আছে। আপনি পুরো অর্থনীতির উপর কর বসাতে পারেন, অথবা নির্দিষ্ট কোনো খাতের উপর। কিছু কর শুধু নির্দিষ্ট আকারের কোম্পানিগুলোর উপর আরোপ করা হয়। বিশ্বজুড়ে অনেক কার্বন কর মূলত জীবাশ্ম জ্বালানির উপর কর, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোকে প্রতি লিটার তেল বা প্রতি ঘনমিটার গ্যাস ও কয়লা উত্তোলনের জন্য অর্থ দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই বাড়তি খরচটা ক্রেতার ঘাড়েই চাপে, যা তাদের কম ব্যবহারে উৎসাহিত করে। পরের প্রশ্ন হলো, এই আদায় করা টাকা দিয়ে কি করা হবে? একটি উপায় হলো অন্য কর কমিয়ে দেওয়া। সুইডেনে একে বলা হয় সবুজ কর বা গ্রিন ট্যাক্স শিফট। 10 বছর ধরে কর নীতির বিষয়ে সুইডিশ সরকারকে পরামর্শ দিচ্ছেন ক্রিশ্চিয়ান থোমান। পরিবেশগত কর বাড়িয়ে শ্রমের উপর কর কমানো হয়েছিল। এটিকে প্রবৃদ্ধি বর্ধক সংস্কার হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ড তাদের আয়ের 2/3 স্বাস্থ্য বীমা এবং সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় কমাতে ব্যবহার করে, আর বাকিটা কম নিঃসরণকারী খাতে বিনিয়োগ করে। কানাডা আরেক ধাপ এগিয়ে। ফেডারেল জ্বালানি চার্জ থেকে আমরা যে রাজস্ব আদায় করি তার সিংহভাগ সরাসরি এককালীন অর্থ হিসেবে ব্যক্তি এবং পরিবারগুলোর কাছে ফেরত দেওয়া হয়। কার্বন প্রাইসিং বা কার্বনের দাম যাতে সবার সাধ্যের মধ্যে থাকে সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে। আর এই পুনর্বণ্টনের ধারণাটি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার নেই। যদি এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যেত, তবে ধনী দেশগুলো আদায়কৃত কর উন্নয়নশীল দেশগুলোকে দিতে পারত, যারা জলবায়ু পরিবর্তনের জন্য অনেক কম দায়ী হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি বৈশ্বিক কার্বন কর এটি সম্ভব করতে পারত। তাত্ত্বিকভাবে দারুণ একটি আইডিয়া। আপনি যদি কখনো জলবায়ু আলোচনা বা নেগোসিয়েশন সম্পর্কে শুনে থাকেন, তবে জানেন যে সবাইকে একটি নির্দিষ্ট কর প্রদানে রাজি করানো কতটা কঠিন। তবে কার্বনের দাম
নির্ধারণের আরেকটি উপায় আছে যা উল্লেখ করা প্রয়োজন। একে বলা হয় ইমিশন ট্রেডিং বা নিঃসরণ বাণিজ্য। এর অর্থ হলো নির্দিষ্ট কিছু শিল্প কতটুকু কার্বন ডাই অক্সাইড ছড়াতে পারবে তার একটি সীমা ঠিক করে দেওয়া। কোনো কোম্পানি সেই সীমা অতিক্রম করলে তাদের বাড়তি অনুমতির জন্য টাকা গুনতে হয়। যদি কোনো কোম্পানি কম নিঃসরণ করে তবে তারা সেই অনুমতি অন্য কোম্পানির কাছে বিক্রি করতে পারে। পুরো শিল্প খাত যাতে নির্ধারিত সীমার মধ্যে থাকে তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। উদাহরণস্বরূপ ইউরোপীয় ইউনিয়নে এমন ব্যবস্থা চালু আছে। চীন, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোতে এই ব্যবস্থা চালু আছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 1/4 কার্বন কর এবং ইমিশন ট্রেডিং ব্যবস্থার আওতায়। এই তো গেল তত্ত্বের কথা, কিন্তু বাস্তবে কি এগুলো কাজ করে? অনেক গবেষণাতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। জেসিকা গ্রিন তার মেটা স্টাডিতে এমন 37টি গবেষণা খতিয়ে দেখেছেন। কার্বন প্রাইসিং অর্থাৎ ইমিশন ট্রেডিং সিস্টেম এবং কার্বন কর উভয়ের সাথে সামান্য পরিমাণ নিঃসরণ কমার যোগসূত্র পাওয়া গেছে। সঠিকভাবে বলতে গেলে 0 থেকে 2%, খুব বেশি নয়, আবার একেবারে কিছুই না তাও নয়। একক অঞ্চলের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে, যেমন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। গবেষণা বলছে সেখানে 7 বছরে নিঃসরণ 5 থেকে 15% কমেছে। একক শিল্পের দিকে তাকালেও একই চিত্র দেখা যায়। এই গবেষণার প্রাক্কলন অনুযায়ী কার্বন করের কারণে যুক্তরাজ্যের বিদ্যুৎ খাতের নিঃসরণ হয়তো 26% পর্যন্ত কমেছে। কার্বন কর কাজ করবে কিনা তা নির্ভর করে করের হার কতটা তার উপর, অর্থাৎ প্রতি টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের জন্য আপনাকে কত টাকা দিতে হচ্ছে। নিউ ইয়র্ক থেকে প্যারিসে একমুখী বা ওয়ান ওয়ে ফ্লাইটে প্রতি যাত্রী পিছু 1 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কিংবা একটি সাধারণ গাড়িতে প্রায় 4000 কিলোমিটার পথ চললে অথবা কয়লার এই 900টি চাকা পোড়ালে সমপরিমাণ নিঃসরণ হয়। 2023 সালে উরুগুয়েতে কার্বন করের হার ছিল সবচেয়ে বেশি, এরপরই ছিল অনেক ইউরোপীয় দেশ। কিন্তু অনেক দেশের ক্ষেত্রেই করের হার দ্রুত কমে $20 নিচে নেমে আসে। বেশিরভাগ কার্বন কর এমনভাবে সাজানো হয়েছে যাতে সময়ের সাথে সাথে তা আরও ব্যয়বহুল হয়, ভবিষ্যতের বিনিয়োগ নিরুৎসাহিত হয়। কার্বন কর ঠিক কতটা ব্যয়বহুল হলে কাজ করবে তা বের করতে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা বছরের পর বছর ধরে লড়াই করছেন। তবে তারা একটি বিষয়ে একমত, বর্তমানের এই দাম অনেক অনেক কম। ধারণা করা হয় প্রতি টনে 60 থেকে 100 ইউরোর ওপরে গেলেই কার্বন কর কার্যকর হয়। অর্থাৎ বর্তমানে বেশিরভাগ দেশই কার্বনের ওপর যথেষ্ট কর বসাচ্ছে না। কার্বনের ওপর দাম বসানো নিয়ে আরেকটি দুশ্চিন্তা হলো, যদি একটি দেশ কর চালু করার সিদ্ধান্ত নেয় তবে কোম্পানিগুলো হয়তো অন্য দেশে চলে যাবে। এটি ঠেকানোর একটি উপায় হলো সেই পুরনো পদ্ধতি, শুল্ক বা ট্যারিফ। ইউরোপীয় ইউনিয়ন ঠিক এটাই করছে। আপনি যদি সিমেন্ট, লোহা ও ইস্পাত বা বিদ্যুতের মতো কার্বন নিবিড় পণ্য আমদানি করতে চান তবে আপনাকে কার্বন ট্যারিফ দিতে হবে। এই ধারণাটিকে আরও সম্প্রসারিত করার প্রস্তাবও আছে। যেসব দেশ কার্বনের দাম নির্ধারণের কর বা ইমিশন ট্রেডিং কোনো একটি পদ্ধতি চালু করেছে, বাণিজ্যে বাড়তি সুবিধার জন্য তারা সবাই একটি গ্রুপ তৈরি করতে পারে। এই ক্লাইমেট ক্লাবগুলো অন্য দেশগুলোকে যোগ দিতে এবং নিঃসরণের ওপর দাম বসাতে উৎসাহিত করতে পারে। তাই মূলত এখানে একটি সুযোগ আছে, আপনি একই সাথে পুরস্কার এবং শাস্তি উভয়ের ব্যবস্থাই রাখছেন। তবে সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক বিরোধিতা। কর বাড়িয়ে বা নতুন কর চালু করে আপনি নির্বাচনে জিততে পারবেন না, বরং উল্টোটা হতে পারে। কার্বন কর এবং ইটিএস উভয় ক্ষেত্রে আমরা যে কম দাম দেখছি সেটা কোনো ত্রুটি নয়, বরং ইচ্ছাকৃত একটি বৈশিষ্ট্য। রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা কার্বন নিঃসরণকে ব্যয়বহুল করতে ভয় পান, কারণ এর জন্য নির্বাচনে তাদের খেসারত দিতে হবে। এর থেকে বাঁচার একটি উপায় হলো অন্য খরচ কমিয়ে দেওয়া, যেমনটা সুইডেন বা সুইজারল্যান্ডে করা হয়েছে। আরেকটা উপায় হলো কর রেয়াত, যেমনটা কানাডায় আছে। শুরুতে কার্বনের দাম কম রাখা এবং পরে ধীরে ধীরে তা বাড়ানোটাও গুরুত্বপূর্ণ। তারপরেও কার্বন কর অত্যন্ত বিতর্কিত হতে পারে, যেমনটা কানাডায় দেখা গেছে। তবুও ইন্দোনেশিয়া, মরক্কো এবং সেনেগালের মতো দেশগুলো কার্বন কর চালু করার পরিকল্পনা করছে বা বিবেচনা করছে। ব্রাজিল, মালয়েশিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশ ইমিশন ট্রেডিং সিস্টেম নিয়ে একই কাজ করছে। সামগ্রিকভাবে কার্বন প্রসেসিং এর আওতাভুক্ত নিঃসরণের অংশ ধীরে ধীরে বাড়ছে। যদি আপনি একটি উন্নয়নশীল দেশের কথা বলেন তবে হয়তো একটি জাতীয় কার্বন কর দেশটির উন্নয়নে সাহায্য করবে। এটি বাস্তবায়ন করা ইমিশন ট্রেডিং সিস্টেমের মতো অতটা কঠিন নয়। আর যদি উন্নত দেশের কথা বলেন তবে আমার মনে হয় তাদের জন্য ইমিশন ট্রেডিং সিস্টেম বেশি আকর্ষণীয় হতে পারে।
প্রশ্ন হলো, কার্বন কর বা ট্রেডিং সিস্টেম চালু করতে গিয়ে যে রাজনৈতিক লড়াই এবং আমলাতান্ত্রিক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় তা কি আসলে লাভজনক? এটি অনেকটাই নির্ভর করে দেশটির ওপর, আর এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কখনো কখনো সেই রাজনৈতিক ও যোগাযোগের চ্যালেঞ্জগুলো খুব কঠিন মনে হতে পারে। তবে আমি মনে করি কানাডায় দেখা গেছে আমরা একটি কার্যকর এবং সচল ব্যবস্থা বাস্তবায়ন করতে সক্ষম। আমি মনে করি আমরা যদি জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সময় এবং সম্পদ উৎসর্গ করি, তবে তা সরাসরি সরকারি হস্তক্ষেপের মাধ্যমে করা উচিত, যেমন প্রযুক্তির মানদণ্ড, ভর্তুকি, প্রণোদনা এবং সবুজ শিল্পনীতির মাধ্যমে, যা ইউরোপে ক্রমশ বাড়তে দেখছি। সবকিছু বিবেচনা করার পরেও যদি কোনো দেশ কার্বন কর চালু করার সিদ্ধান্ত নেয়, তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সামগ্রিক কার্বন করের হার বর্তমানের চেয়ে বাড়াতে হবে। এর প্রভাবে যেন নিম্ন আয়ের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। নাগরিকদের কাছে এটিকে গ্রহণযোগ্য করার উপায় খুঁজতে হবে। রিবেট বা অন্য কোনো কর ছাড়ের মাধ্যমে হতে পারে। যেসব শিল্প সহজে বিদেশে স্থানান্তর করা যায় না এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে খুব একটা পড়ে না, যেমন পরিবহন খাত, সেগুলোকে প্রথমে লক্ষ্যবস্তু করা সহজ। কার্বন কর শুনতে যতটা সহজ ও কার্যকর মনে হয়, বাস্তবে তা মোটেও ততটা সহজ নয় এবং এটি উপকারের চেয়ে ঝামেলাই বেশি বাড়াতে পারে। এটি একা এই সমস্যার সমাধান করবে না, তবে দূষণের উপর দাম বসানো সঠিক পদক্ষেপ।